ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্র্যাকটিস সেট 2 নিয়ে এসেছি। প্র্যাকটিস সেট 1-এ আমাদের যেই অঙ্কগুলো ছিল আজকে তার থেকে ডিফারেন্ট অঙ্ক, বাট আমি যেমন আগে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছিলাম, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আবারও করাবো। আমি প্র্যাকটিস সেটটা কমপ্লিট করে নিই। আমি আমার মতো করে কয়েকটা প্র্যাকটিস সেট বানিয়েছি, আমার যে মনে হয়েছে যেগুলো নেক্সট আমাদের আগামী এক্সামগুলোতে আসতে পারে, সেই এক্সামের বেসিসে এই প্র্যাকটিস সেটটা বানানো হয়েছে। এবং আরও কতগুলো প্র্যাকটিস সেট আমি বানাবো যেগুলোর উপর তোমাদের অনেকটাই হেল্প হবে আগামী পরীক্ষায়। ঠিক আছে, তো আজকে আমি শুরু করছি আমার প্র্যাকটিস সেটের ফার্স্ট অঙ্কটা দিয়ে। ফার্স্ট অঙ্ক দেখো, আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম আর আজকে অঙ্কগুলোর মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি থাকবে না, দেখবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিফারেন্ট হবে। আরেকটা কথা কি, আমি যে আগে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো করছিলাম সেক্ষেত্রে যে শর্টকাটটা ইউজ করছিলাম, আমি চেষ্টা করছি যে এখন যে প্র্যাকটিস সেটে যখন ম্যাথসগুলো দেখাবো আলাদা একটা শর্টকাট ইউজ করতে। সব সময় যে করতে পারবো তাও নয়, অনেক সময় দেখবে অন্য একটা শর্টকাট। তোমাকে দুটো শর্টকাটই দেখতে হবে। এখন যেটা করাচ্ছি সেই শর্টকাট, আগে যেটা করিয়েছি সেই শর্টকাট। দুটো শর্টকাট দেখার পর তারপর তুমি ডিসাইড করবে কোন শর্টকাটটা তোমার জন্য সুবিধা হচ্ছে, সেইটা দেখে সেইটা করবে। সেটা ডিপেন্ড করছে, তুমি দুটো শর্টকাট তোমাকে অবশ্যই দেখতে হবে, আদারওয়াইজ তুমি কম্পেয়ার করতে পারবে না। ঠিক আছে, আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু ডিফারেন্ট, তো প্রথম থেকে শেষ অবধি তোমাকে কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা ভ্যারাইটি জানার জন্য। দেখো আমাদের ফার্স্ট ভ্যারাইটিতে কি আছে। ফার্স্ট অঙ্কটা আছে দুটি সংখ্যার গুণফল 12,960 এবং গসাগু 36 হলে এমন কত জোড় সংখ্যা হতে পারে। মানে দুটো সংখ্যা কি কি হতে পারে যেটা ওই জোড় সংখ্যা হবে। তার মানে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 12,960 এবং গসাগু কত, গসাগু হচ্ছে 36, এরম কতগুলি জোড় সংখ্যা হতে পারে। তাহলে এবার দেখি জোড় সংখ্যা কি হতে পারে। সেক্ষেত্রে কি করব, আমরা যখন বলে দিয়েছে আগের সেটটা আমি বলেছিলাম, দেখবে গসাগু মানে কি, কোনো জায়গার গসাগু বলে দিচ্ছে, মানে আমি বলতেই পারি সেই সেটটার সেই সংখ্যাটা হয়ে গেল 36x। যদি একটা সংখ্যা হয় 36x, অপর সংখ্যাটি হবে হলো 36y। ঠিক আছে, আমরা এখানে আর কি বলে দিচ্ছে, তার মানে দুটো সংখ্যা কি হলো 36x আর 36y। কেন নিলাম, যেহেতু গসাগু বলে দিয়েছে। আমি আগের দিন বলেছিলাম এ বি সি তিনটে ইন্ডিভিজুয়াল সংখ্যা যদি এম দ্বারা বিভাজ্য হয়, তাহলে এ বি সির যে লসাগু হবে সেটাও কিন্তু এম দ্বারা বিভাজ্য হবে। আজকে যেটা বলেছি সেটা কিন্তু গসাগু। ঠিক আছে, তাহলে গসাগু যদি 36 হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যা, তাহলে একটা হচ্ছে 36x আরেকটা হচ্ছে 36y। কি বলেছি, সংখ্যা দুটির গুণফল, তার মানে 36x ইন্টু 36y ইকুয়ালস টু 12,960। 12,960। এবার দেখো অনেকেরই বর্গমূল, 5-এর বর্গমূল, 25-এর বর্গমূল মুখস্থ থাকে। আমার সেক্ষেত্রে 36-এর বর্গমূলটা জানা আছে। 36-এর বর্গমূল কত, 36-এর বর্গমূল হচ্ছে 1296। 36-এর বর্গমূল হচ্ছে 1296, তার মানে 36 ইন্টু 36 করলে এটা কাটা যাবে, 10 থাকবে। তার মানে কি হচ্ছে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু 10। তার মানে এই 10কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে বা ভাঙতে হবে যেটা কো প্রাইম নাম্বার হয়, মানে পরস্পর মৌলিক হয় এবং এদের গসাগু এক হয়। আমি এই কথাটা কিন্তু আগের সেটেও বলেছিলাম, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা আগের সেটটা দেখবে। সেই সেটটা কিন্তু এই টাইপই ছিল, কিন্তু ওখানে লসাগু গসাগু দুটো বলা ছিল। সেক্ষেত্রে আমি কি করেছি, আজকে সেটে ফার্স্ট অঙ্কটায় আমি কি করেছি, দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি, কিন্তু মানে প্রসিডিওর বা প্রোটোকলটা সেম। তাহলে 10কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেটা হচ্ছে কো প্রাইম নাম্বার, মানে পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে কি, সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা দুটি কেবল সেই সংখ্যা এবং এক দ্বারা বিভাজ্য, এবং এদের গসাগু কিন্তু এক হতে হবে, এদের গসাগু কিন্তু এক হতে হবে। ঠিক আছে, এক দ্বারা বিভাজ্য মানেই এদের গসাগু এক হতে হবে। তাহলে দেখো 10কে আমি কিসে ভাঙতে পারি, 5 দুগুণী 10, তো তার মানে একটা সংখ্যা হলো 2 আরেকটা সংখ্যা হলো 5। আবার দেখো 10 ইন্টু 1 করলেও তাই হয়, তার মানে 5 দুগুণী 10, 10 একে 10। তার মানে কটা এরকম জোড় সংখ্যা পেলাম,
তার মানে সেক্ষেত্রে জোড় সংখ্যা কটা হচ্ছে? জোড় সংখ্যা হচ্ছে দুটো। তার মানে দুটো সংখ্যা, দুটো জোড় সংখ্যা যাদের গুণফল 12,960 আর গসাগু 36। তার মানে কটা এরম জোড় সংখ্যা? জোড় সংখ্যা হচ্ছে দু জোড়া বা এক জোড়া বা দুটো, এক জোড়া বা দুটো। এখানে যেহেতু জোড়া বলেছে তাহলে আমার এখানে এক জোড়া হবে, এক জোড়া হবে। এখানে কিন্তু দুটো করো না, এটা এক জোড়া হবে, ঠিক আছে? এক জোড়া মানে দুটো, ঠিক আছে? চলে আসছি আমার নেক্সট অঙ্কে। তাহলে নেক্সট অঙ্কে কি আছে দেখো, 200 এবং 600-র মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যারা 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এই ক্ষেত্রে কি করব? এক্ষেত্রে প্রথমেই আমরা করব যেটা, সেটা হচ্ছে 4, 5, 6-এর লসাগু নির্ণয় করব। 4, 5, 6-এর লসাগু নির্ণয় করব। 4, 5, 6-এর লসাগু। 4, 5 আর 6 লসাগু কত হয়? 4, 5, 6 লসাগু হয় 60, ঠিক আছে? 4, 5, 6 লসাগু কত হয়? 4, 5, 6 লসাগু হয় 60। এবারে 200 থেকে 600-র মধ্যে, 200 থেকে 600-র মধ্যে আমি এরমভাবে করতে পারি, 1 থেকে 200-র মধ্যে কতগুলো, আবার 1 থেকে 600-র মধ্যে কতগুলো। তাহলে 1 থেকে প্রথমে বের করি 200-র মধ্যে কতগুলো। তাহলে কি করব? 60কে দিয়ে 200কে ভাগ করব। দেখো 180, 20, ভাগফল নিয়ে কাজ। আগের আমি অঙ্কের মতন নয়, এটা ভাগফল নিয়ে কাজ হবে, ভাগশেষ নিয়ে নয়। আরেকবার কি করি? 600কে 60 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 10। তার মানে 1 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 4, 5 ও 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 3টি। আবার 1 থেকে 600-র মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যারা 4, 5 ও 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত? সেই সংখ্যাটা হচ্ছে 10 টোটাল। এবার দেখো তাহলে আমাকে কি চেয়েছে? 200 থেকে 600-র মধ্যে, 200 থেকে 600-র মধ্যে। তাহলে কি আমার এই তিনটা ওখান থেকে বাদ দিতে হবে? মানে টোটাল 10, এইটুকু 3, তার মানে এইটুকু পোর্শন কত? 10 মাইনাস 3 মানে কত? 7। উত্তর এসে গেল 7। সেখানেই অঙ্কটা হয়ে গেল ভুল। কেন? দেখো 200 এবং 600, তাহলে কিন্তু আমি 600টাকে ধরবো না, তাহলে কিন্তু আমি 600টাকে ধরবো না। 200 এবং 600-র মধ্যে বলেছে, ঠিক আছে? তাহলে 600টাকে বাদ দেবো, তাহলে 7 মাইনাস 1 কত হলো? 6। 7 মাইনাস 1 কত হলো? 6। তার মানে উত্তর হবে 6। তাহলে কোথায় আমরা ভুল করব? আমরা ওখানেই গিয়ে ভুল করব যখন উত্তর এসে যাবে 7, তাই তো? 7 কখন হচ্ছে? 1 থেকে 200-র মধ্যে 3টি সংখ্যা আছে, আর 1 থেকে 600-র মধ্যে 7টি সংখ্যা আছে যারা সম্পূর্ণরূপে 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য। চেয়েছে আমাকে কি? চেয়েছে আমাকে 200 থেকে 600-র মধ্যে। তাহলে দেখো 1 থেকে 600-র মধ্যে যদি হয় 10টি, আর 1 থেকে 200-র মধ্যে যদি হয় 3টি, তাহলে 200 থেকে 600-র মধ্যে কত হবে? 10 মাইনাস 3 মানে 7টি। কিন্তু এখানে বলেছে 200 এবং 600-র মধ্যে, তাহলে আমি 600 নাম্বারটাকে কাউন্ট করব না। তাহলে 7 মাইনাস 1 কত হচ্ছে? 6। তাহলে কি হবে? 200 এবং 600-র মধ্যে এমন 6টি সংখ্যা আছে যারা সম্পূর্ণরূপে 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য, যারা সম্পূর্ণরূপে 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলে আশা করি তোমরা বুঝতে পারো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। আচ্ছা, নেক্সট অঙ্কে কি আছে? একজন ব্যবসায়ী 5,520 টাকায় গম কিনে মোট গমের 5/7 অংশ 14% লাভে বিক্রি করলো। বাকি অংশ কত শতকরা লাভে বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 18% লাভ হবে? তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে আমি লাভ ক্ষতির উপর আগেই একটা সিরিজ দেখিয়েছি অঙ্কে। আজকে যে মেথডটা দেখাবো সেইটা কিন্তু আমি আগের মেথডে দেখাইনি। তো
তো তোমাকে দুটো মেথডই দেখতে হবে। কেন? তোমাকে দুটো মেথডই জানতে হবে। তুমি কোনটা তাড়াতাড়ি নিতে পারছো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কখন বুঝতে পারবে? যখন একটা অঙ্ককে দেখবে, যখন বুঝতে পারবে এটা দুটো মেথডই হয়, এটা আমি বলে দিচ্ছি। যখন প্র্যাকটিস করবে তখন দেখবে কোন মেথডটা করতে তোমার বেশি সুবিধা হচ্ছে, সেই মেথডেই তুমি করবে। তাই তার জন্য তোমাকে দুটো মেথডেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেমন আমি যেখানে এখন যেই মেথডটা দেখাবো সেটা মন দিয়ে দেখবে। কি আছে? একজন ব্যবসায়ী তাহলে 5,520 টাকা দিয়ে গম কিনলো, তার 5/7 সে 14% লাভে বিক্রি করলো। বাকি অংশ কত শতকরা লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 18% লাভ হবে। আমি একটা জিনিস বলে দিই, এটা আমি অ্যালিগেশন অ্যান্ড মিক্সচারের নিয়মে করব, ঠিক আছে? অ্যালিগেশনের ক্ষেত্রে কি হয়? অ্যালিগেশনের ক্ষেত্রে আমরা যদি টাকার রেশিও করি তখন আমরা কোয়ান্টিটি পাবো, কোয়ান্টিটির করলে তখন টাকার রেশিওটা পাবো। মানে অ্যালিগেশনে যদি পরিমাপের রেশিও করি তাহলে আমরা টাকাটা পাবো, আর টাকার রেশিও করলে আমরা পাবো হচ্ছে কোয়ান্টিটিটা। কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আবার বুঝিয়ে দেবো, বুঝতে কোনো অসুবিধাই হবে না। দেখো, মোটের উপর কত বলেছে? 18% লাভ, তাই 18 থেকে মাঝখানে লিখতে। আচ্ছা, একটা পার্সেন্ট হচ্ছে 14% লাভে বিক্রি করছে, 14% লাভে বিক্রি করছে, তাহলে এই দিকে কত হবে? 18 - 14 মানে 4। আর এইটা মোটের উপর কততে বিক্রি করছে সেটা আমি জানি না, সেটা আমি জানি না বলেই আমি এটা এই নিয়মটা করছি। কি করছি দেখো, 18 থেকে 14 ছোট, তাই আরেকটা কি জানি, যেখানে মোটের গমের কত 5/7 মানে 5/7, তার মানে মোটের কত আসছে? 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের 5 ভাগ। বোঝা যাচ্ছে? তাহলে অঙ্কটা পড়ো, যে 5,200 টাকার গম কিনলো, তার 5/7 14% লাভে বিক্রি করলো। তাই 5/7 যখন 14% লাভে বিক্রি করলো, তার মানে তার বাকি কত অংশ আছে? 2, মানে 7-এর মধ্যে যদি 5 বেরিয়ে গেল তাহলে বাকি কত থাকছে? 2, তাই তো? তাহলে মানে এখানে রেশিওটা কি হবে? 5:2। কেন বলেছি? আমি এখানে কি দেখছি? এটা অংশ, এটা হচ্ছে পরিমাণ। পরিমাণ করলে কিসের রেশিওটা পাবো? পরিমাণ করলে আমি রেশিওটা পাবো টাকার। তাহলে এখানে অবশ্যই 14টা টাকা, পার্সেন্টেজ মানে টাকা। তো মোটের উপর কত লাভ হচ্ছে? 18, সেটাও টাকা। তাহলে মোটের উপর 18 হচ্ছে, লিখলাম। একটা অংশ বিক্রি করতে হবে কততে? একটা অংশ বিক্রি করতে হবে 14% লাভে। একটা অংশ বিক্রি করতে হবে কততে? 14% লাভে। 18 - 14 তাহলে 4। এখানে বলে দিচ্ছি, এখানে যেই সংখ্যাটাই হোক না কেন, এটা কি হবে আমরা তো জানি না, এখানে যেইটাই হোক না কেন সেটা কিন্তু 18 থেকে বড় হবে। অ্যালিগেশন মিক্সচারের ক্ষেত্রে এটাই হচ্ছে নিয়ম, যে একটা দিকে যদি ছোট হয় আরেকটা দিকে কিন্তু বড় হবে। এবার কি করে বের করব? এবার আসছি কি করে বের করব। দেখো, 2কে 4-এ নিতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? কেন আমি বলছি পরিমাণের রেশিও করলে আমি টাকার রেশিওটা পাবো, পরিমাণের করলে আমি টাকাটা পাবো। তাহলে 2 থেকে 4-এ পৌঁছাতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। 5 থেকে আবার যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 10, তাই তো? আর 18 থেকে 10 বিয়োগ দিলে মানে এখানে আমাকে 28 হতে হবে, তাহলেই আমি 28 থেকে 18 বিয়োগ দিলে 10 পাবো। বোঝা গেল? 5:2 যেটা পরিমাণ বলে দিয়েছিল, 7 ভাগের 5 ভাগ আমি বিক্রি করছি 14% লাভে, তাহলে বাকি কত ভাগ থাকছে? 2 ভাগ। তাহলে 5:2 এই যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে টাকার অনুপাত। পরিমাণ করলে পাবো টাকার, করলে পাবো পরিমাণের অনুপাত, ঠিক আছে? তাহলে 5:2, 5কে 4-এ কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। আবার 5কে 10 হতে হলে 5কে দিয়ে 2 গুণ করলে কত হবে? 10। এখানে 10 রেজাল্টটা কখন হবে? যখন এখানে থাকবে 28। তার মানে কত হলো? 28। এই হয়ে গেল আমার উত্তর। 28 এই হয়ে গেল উত্তর। দেখো, আমার এখানে কিন্তু এই টাকার অ্যামাউন্টটা লাগছেই না, এই টাকার অ্যামাউন্টটা লাগছেই না। কখন লাগবে? যখন আমি সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করব, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তাহলে আজকে আমি অ্যালিগেশন মিক্সচারে করলাম, যাতে একটা নতুন মেথড দেখালাম। এই দুটো মেথডের মধ্যে তোমাদের যেটা পছন্দ সেই মেথডটাই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কী আছে দেখো, এক ব্যক্তি 670 টাকায় বই কিনে মোট বইয়ের 3/8 সে 16% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ
কত শতকরা লাভে বিক্রি করলে মোটের উপর, কত অংশ লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না। কি হবে না? কোনো লাভ বা ক্ষতি হবে না। কোনো লাভ বা ক্ষতি না হওয়া মানে কি? মাঝখানে লিখছি 0, তাই তো? এখানে কি বলে দিয়েছে? 3/8 মানে 8 ভাগের 3 ভাগ, তার মানে আর কত ভাগ থাকছে? 5। তাহলে রেশিওটা কি হবে? 3:5, 3:5, তাই তো? আর কি বলে দিচ্ছে? প্রথমে কত পার্সেন্ট ক্ষতিতে করেছিল? 16% ক্ষতিতে। এইবার দেখো, এইখানে যেটা ছিল আগের অঙ্কের ক্ষেত্রে দুবারই লাভ হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতিকে আমরা কি দিয়ে ডিনোট করি? ক্ষতিকে আমরা অলওয়েজ মাইনাস দিয়ে ডিনোট করি। তাহলে কি হয়ে যাচ্ছে? -16, তাই তো? এবার এটাকে বিয়োগ করি। বিয়োগ করার সময় কি হবে? আমি একবার লিখে নিচ্ছি, নাহলে তোমরা হয়তো বুঝতে পারো। 0 মাইনাস -16, 0 মাইনাস -16, তাহলে কত হয়ে যাবে? +16, +16, 0 মাইনাস -16 মানে হয়ে যাচ্ছে +16। এবার বলবে ম্যাম 5 থেকে 16 কীভাবে আনবো? 5 থেকে 16 কীভাবে আনবো? দেখো, যদি 5x ইকুয়ালস টু 16 হয়, তাহলে x ইকুয়ালস টু কত? 16/5। x ইকুয়ালস টু কত? 16/5। তাহলে এটাকে আমি কত দিয়ে গুণ করলে 16 আসবে? 16/5 দিয়ে গুণ করলে 16 আসবে। তার মানে এই দিকটাকেও আমার তাই করতে হবে। এই দিকটাকেও আমার কত দিয়ে গুণ করতে হবে? 16/5। তাহলে এখানে 16/5 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখানে বলেছে কত পার্সেন্ট লাভে, তাই তো? তাহলে 16/5 দিয়ে যদি গুণ করি কত হবে? 3 × 16/5 মানে কত হচ্ছে? 48/5। 3 × 16/5 কত হচ্ছে? মানে এটার সাথে তো ইন্টু করতে হবে, 3 এর সাথে ইন্টু করতে হবে। তাহলে 3 এর সাথে ইন্টু করলে কত হচ্ছে? 48/5। তাহলে এখানে কত হতে হবে? 48/5। কেন? 0 আছে। বলেছে লাভে বিক্রি করতে হবে, লাভ মানে কি? প্লাস। তাহলে 48/5 হচ্ছে অ্যান্সার। তার মানে 48/5কে ভাঙি, দেখো কত হয়? 5 নং 45, মানে 9×3=5, এইটি হচ্ছে লাভ। তার মানে উত্তরটা হয়ে যাবে কত? বি। উত্তরটা হয়ে যাবে বি, ঠিক আছে? তার মানে দেখো, আগের অঙ্কটা কি ছিল আর এই অঙ্কটার মধ্যে কি ডিফারেন্স বলো? আগের অঙ্কটায় কিন্তু আমি 2 থেকে 4-এ সহজেই কনভার্ট করতে পারছিলাম, কিন্তু এই ক্ষেত্রে 5 থেকে 16তে নিয়ে যেতে আমাদের একবার ভাবতে হচ্ছিল। তখন আমি কি করব? দেখো, 5 যদি আমি 16 লিখি, তাহলে x বলতেই পারি 16/5। তার মানে দুদিকেই আমাকে 16/5 দিয়ে গুণ করতে হচ্ছে। 3কে দিয়ে যখন 16/5কে গুণ করছি, তখন কত হয়ে যাচ্ছে? 48/5। তাহলে 0 48/5 মানে ওইদিকেও হতে হবে +48/5। তাহলে +48/5, তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে বাকি অংশ শতকরা 9.3% লাভে বিক্রি করলে তবেই মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নতুন নিয়ম, নতুন শর্টকাট, সুতরাং বারবার তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি আছে দেখো, একজন শ্রমিকের প্রতিদিনের মজুরি 20% বাড়লো। একজন শ্রমিকের প্রতিদিনের মজুরি 20% বাড়লো, কিন্তু তার কাজ করার সময় প্রতি সপ্তাহে 20% কমে গেল। মজুরি বাড়লো, 20% কমে গেল। সবার ক্ষেত্রে যদি এটি হতো খুব ভালো হতো। যাই হোক, যদি সে প্রাথমিকভাবে 500 টাকা পেত প্রতি সপ্তাহে, এখন সে কত টাকা পাবে? যদি প্রাথমিকভাবে সে 500 টাকা পেত প্রতি সপ্তাহে, এখন সে কত টাকা পাবে? একটা জিনিস জানো কি তোমরা? আমি জানি না, আমি আবার বলছি, আমি কিন্তু টাইম ওয়ার্কের একটা সিরিজ করেছি, সেখানে কিন্তু একটা টাইপ দেখানো আছে। আবার আজকে আমি যেটা করব সেটা কিন্তু আরেকটা ডিফারেন্ট টাইপ। ডেইলি অ্যামাউন্ট যেটা ইনটু ডেইলি যে টাইমটা লাগছে ইকুয়ালস টু কি হবে? উইকলি টোটাল অ্যামাউন্ট। উইকলি টোটাল অ্যামাউন্ট। কি এই লেখাটা হয়তো
কেউ বুঝতে পারলে, কেউ বুঝতে পারলে না। যারা বুঝতে পারলে না তাদের জন্য বলি। ধরো 1 ঘন্টা সপ্তাহে, মানে সপ্তাহে 1 ঘন্টা করে কাজ করে, বা 1 ঘন্টা করে রোজ, সপ্তাহে না, 1 ঘন্টা করে রোজ কাজ করলে সে পায় 7 টাকা। 1 ঘন্টা করে রোজ কাজ করলে সে পায় 7 টাকা। এবার ধরো সপ্তাহে সে 6 দিন কাজ করেছে, বা সপ্তাহে ধরো 7 দিনই করেছে, সপ্তাহে 7 দিন করেছে, তাহলে সে কত টাকা পাবে? 7 ইন্টু 7 মানে 49। মানে একদিনে যদি 7 টাকা ইনকাম করে, সপ্তাহে যদি 7 দিন কাজ করে, তাহলে কত টাকা ইনকাম করবে? 49। সেটাই লেখা আছে। ডেইলি যেই অ্যামাউন্টটা পাচ্ছে ইন্টু ডেইলি যেই টাইমটা দিচ্ছে ইকুয়ালস টু উইকলি টোটাল অ্যামাউন্ট। উইকলি টোটাল অ্যামাউন্ট কত পাবে সেইটার পেরিয়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো? এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। একদিন প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে 7 টাকা পায়, সপ্তাহে যদি 6 দিন হোক 7 দিন হোক কাজ করলে সে সেইভাবেই টাকা পাবে, মানে গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, তাহলে এখানে বলেছে মজুরি কত বাড়লো? 20% বাড়লো। 20% বাড়া মানে কত হবে? 20% বাড়া মানে কত? 20/100, 1/5, মানে 5 ভাগ ছিল, 1 ভাগ বাড়লো। তার মানে আগে ছিল 5, এখন হলো কত গিয়ে? আগে ছিল 5, এখন হলো গিয়ে 6। আগে ছিল 5, এখন হলো কত? 6। তাহলে 5 থেকে বেড়ে হলো 6, মানে আগে ছিল 5 টাকা পেত, ঠিক আছে, এখন কত পাবে? 6 টাকা। ঠিক আছে, তার মানে এটাই হলো। আবার কি বলেছে? কাজ, এটা গেল টাকা, 6 টাকা। আবার বলেছে প্রতি সপ্তাহের কাজ 20% কমে, মানে এটা হচ্ছে কাজের পরিমাণ। কাজের পরিমাণ যদি 20/100 করি, তার মানে আগে ছিল 5, তাহলে এখন কমে গেল। আগে ছিল 5, এখন কমলো, মানে এখন কত হলো? 4। তাই তো, আগে ছিল 5, এখন কত হলো? 4। তার মানে যদি আমি লিখি, আগে ছিল 5:6, আগে ছিল 5, আগে পেত 5 টাকা, এখন পাচ্ছে 6 টাকা। আবার কাজের পরিমাণের ক্ষেত্রে আগে ছিল 5 ভাগ কাজ, এখন করতে হচ্ছে 4 ভাগ কাজ। ঠিক আছে, তাহলে গুণ করি দেখি কি হয়। 25:24। এবার দেখো এখানে কি বলে দিয়েছে, প্রাথমিকভাবে 500 টাকা পেত। কত পেত? 500 টাকা পেত। এবার তার মানে এটা টাকার পরিমাণটা হিসাব করছি, তাহলে 500 টাকা পেত, তাহলে গুণ করব। আগেই বললাম ডেইলি অ্যামাউন্ট ইন্টু ডেইলি টাইম ইকুয়ালস টু উইকলি টোটাল অ্যামাউন্ট। তাহলে 25কে এখানেই বলেছে 500, তার মানে 25কে 500 হতে হলে কত দিয়ে গুণ করতে হবে? আমরা সবাই জানি ইন্টু 20। 25কে যদি 20 দিয়ে গুণ করি তবেই কত হবে? 500। ঠিক আছে, তাহলে এইদিকে যখন আমি 20 দিয়ে গুণ করছি, এদিকেও আমাকে 20 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 480। তাহলে প্রাথমিকভাবে যদি 500 টাকা করে পেত প্রতি সপ্তাহে, এখন সে কত টাকা পায়? এখন সে পায় 480 টাকা। তাহলে 480 টাকা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম? কি বুঝিয়েছিলাম? ডেইলি অ্যামাউন্ট ইন্টু ডেইলি টাইম ইকুয়ালস টু উইকলি টোটাল অ্যামাউন্ট। ডেইলি অ্যামাউন্ট 5 টাকা, ডেইলি টাইম বা কাজের পরিমাণে কত হচ্ছে? 5, তাহলে সেটাকে গুণ করলে কত পাবো? 25। সেটাই বলে দিয়েছে প্রাথমিকভাবে টাকার পরিমাণ। উইকলি টোটাল অ্যামাউন্ট, উইকলি টোটাল অ্যামাউন্ট কত? 500। ঠিক আছে, তাহলে এখানে 500, দিদিকে 25 থেকে 500 হতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 24কে ওদিকে 20 দিয়ে গুণ করতে হলো, কত হলো? 480। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। এইটা আজকে সেটের লাস্ট অঙ্ক। ঠিক আছে, দেখো আনন্দ তার আয়ে 75% খরচ করে। যদি তার আয় 20% বেড়ে যায় এবং তার খরচ 10% বেড়ে যায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে? তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে? তার আয়ের 75% খরচ করে, তার মানে এখান থেকে আমি বলতেই পারি 75/100 মানে হচ্ছে 3/4। তাই তো, 3/4 মানে কত থেকে কত আয় করছে? কত? 4 টাকা আয় করছে,
তাই তো? আর খরচ করছে কত? 3 টাকা। আয় করছে 4 টাকা, খরচ করছে 3 টাকা, তাহলে এখান থেকে বলতেই পারি সঞ্চয় কত করছে? 1 টাকা, তাই তো? 4 টাকা আয় করছে, 3 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত করছে? 1 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে? তার আয় 20% বেড়ে যায়। তার আয় কত বেড়ে যায়? 20% বেড়ে যায়। তাহলে খরচ সবসময় কম হবে, আয় সবসময় বেশি হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? তাহলে খরচ হচ্ছে 3 টাকা, আয় হচ্ছে 4 টাকা, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল সঞ্চয় হচ্ছে 1 টাকা, মানে 4 - 3 হয়ে গেল 1। এবার দেখো কি বলেছে? তার আয় 20% বেড়ে যায় এবং তার খরচ 10% বেড়ে যায়। আয়ও বেড়ে যাচ্ছে, খরচও বেড়ে যাচ্ছে, তাহলে কত? এবার তাহলে তার সঞ্চয় শতকরা কত হবে? তাহলে এখান থেকে আমি একটা রেশিও পাচ্ছি, খরচ ইস টু সঞ্চয় কত হবে? 3:1। খরচ ইস টু সঞ্চয় ইকুয়ালস টু কত হচ্ছে? 3:1, তাই তো? তাহলে এখানে মাঝখানে লিখি 20। আচ্ছা, এদিকে কি বলেছি? 10%, 10% বেড়ে যায়, তাহলে এখানে কত হবে? 10, 20 - 10 মানে 10। তাহলে এই দিকের সংখ্যাটা অবশ্যই কিন্তু হতে হবে 20 থেকে বড়। বলেছিলাম একদিকের সংখ্যা যদি হয় 20 থেকে ছোট, অপর দিকটা অবশ্যই হতে হবে 20 থেকে বড়। এখানে দেখো 3:1, তাহলে 1 থেকে 10-এ পৌঁছাতে হলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখান দিকটাও আমাকে 10 দিয়ে গুণ করতে হচ্ছে, ইন্টু 10 মানে 30। তাহলে 30 ব্যাক ক্যালকুলেশন করি, 20 কখন পাবো? 50 থাকলে, এখানে 50 থাকলে তার মানে হচ্ছে আমার এখানে কি আসলো? এদিকে যদি সঞ্চয় হয় আর এদিকে যদি খরচ হয় তাহলে 50। এবার কি বলেছে দেখো, তাহলে কি এখানে, তাহলে উত্তরটা কি আসছে? 50। তার মানে এখানে হয়ে যাবে কত? 50%, মানে ডি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তার মানে কি হলো? এটাকে কিন্তু আরেকটা নিয়মে করা যায়। ঠিক, আয় ধরে নিলাম 100 টাকা, সেখান থেকে 75% বাড়লো, আয় যদি 75 হয়, এক্সপেন্ডিচার যদি আয় যদি হয় 100 টাকা, খরচ যদি হয় 75 রুপিস, তাহলে সঞ্চয় কত হবে? 25। আবার আয় আবার বেড়ে গেছে, মানে 120 হয়ে গেছে আয়, আবার খরচ ওখান থেকে আবার 20% বাড়বে, মানে 75%-এর থেকে আবার 10% বাড়বে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা নিয়ম আছে। এই নিয়মটা আমি যখন রেশিও প্রপোর্শনের অঙ্কগুলো দেখাবো ইন্ডিভিজুয়ালি, তখন কিন্তু এই অঙ্কগুলো আমি আবার দেখিয়ে দেবো। তবে আজকে যে নিয়মটা অ্যাপ্লাই করলাম সেটা হয়তো তখন নাও করতে পারি, আবার করতেও পারি। সেটা তোমরা পরপর দেখতে থাকো সিরিজটা, তবেই বুঝতে পারবে ওই জায়গাটা অঙ্কটা আমি কোন নিয়মে করেছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হলো? প্রথমে বলছে তার আয়ের এত % খরচ হয়, সেখান থেকে আমি বের করে নিলাম আয় যদি হয় 4 টাকা, খরচ যদি হয় 3 টাকা, তাহলে সঞ্চয় হচ্ছে 1 টাকা। তাহলে খরচ ইস টু সঞ্চয় 3:1, তাহলে 20 এখানে বলে দিয়েছে। তার খরচ 10% বেড়েছে, তার 10, এখানে 20, তার 10, আর 1 থেকে 10-এ কী করা যায়? ইন্টু দিয়ে 10 দিয়ে গুণ করলেই 1 থেকে 10-এ পৌঁছানো যাবে। এদিকে যদি 1 থেকে 10-এ পৌঁছায়, এদিকেও 1 থেকে 10 দিয়ে গুণ করতে হবে। 3-এর সাথে যদি 10 দিয়ে গুণ করি কত হবে? 30। ঠিক আছে, আমার মনে হয় এই মেথডটা সবথেকে কম টাইমে হচ্ছে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা প্রথম থেকে যদি পুরোটা না দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে না যে কোন মেথডটা আমি করব, কোন মেথডটা আমার জন্য ঠিক হবে, কোন মেথডটা আগে আমি অ্যাপ্লাই করতে পারছি। তাই প্রত্যেকটা অঙ্ককে তোমাকে হাতে করতে হবে এবং বুঝে করতে হবে। দুটো মেথডই বুঝবে, সাইমালটেনিয়াসলি দুটোই খাতায় লিখবে, দুটোই বুঝবে। যেটা নিজেরা বুঝতে পারছো সেটাই করবে। আমি আরও কতগুলি প্র্যাকটিস সেট দেখাবো। আজকের প্র্যাকটিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।